দ্বাদশ শ্রেণীর ভূগোলের ছাত্রছাত্রীদের আমার এই লাইভ ক্লাসে প্রত্যেকে অভিনন্দন। আজকে তোমাদের তরফ থেকে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি যে জলবায়ু চ্যাপ্টারটা সম্বন্ধে কিছুটা বলা। তো আজকে এই জলবায়ু চ্যাপ্টারটা নিয়ে বেশ কিছু আলোচনা করব। তো তোমরা জানো যে এখন বিদ্যালয়ে ছুটি চলছে এবং এই গরমের ছুটিটা দীর্ঘায়িত হতে পারে। তো সেই জন্য তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং নেক্সট কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটাও তোমরা কমেন্ট বক্সে আলোচনা করলে ভালো হয়। ঠিক আছে? তো আজকে এই যে তোমাদের জলবায়ু চ্যাপ্টার, সেই চ্যাপ্টার বিশেষ করে আমরা এই ক্রিচফিল্ডের যে বই দেখতে পাচ্ছ ক্লাইমেটোলজি, এই বইটা যদিও প্রচুর দাম, তোমরা কিনতে পারবেন না। তো যাই হোক, এটা বিদেশি লেখকের বই, টোটালটাই ইংলিশে লেখা রয়েছে। তো যাই হোক, এই বই থেকে বেশ কিছু জিনিস আমি তুলে ধরবো যেগুলো তোমরা সাধারণত বইয়ে পাবে না, এবং বেশ কিছু খুব টাফ, খুব কঠিন জিনিস, সেগুলো আমরা এইখানে নিয়ে খুব সহজভাবে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখবে। আর আমরা ক্লাসের মধ্যে কিন্তু এমন অনেক কিছু বিষয় আলোচনা করব খুব সহজভাবে। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই তোমরা জানাবে। তো আজকের এই চ্যাপ্টারের নাম হচ্ছে জলবায়ু। তো তোমরা জানো যে কমপক্ষে 35 বছরকে ধরা হয়। তো কোনো একটি বড় অঞ্চলের 35 বছরের আবহাওয়ার যে উপাদান, সেই উপাদানের যে গড় হিসাব আমরা পাই, সেটাকে একটা জলবায়ুর মাপকাঠি ধরা হয়। তো এই জলবায়ু যে উপাদানগুলো রয়েছে, বিশেষ করে আবহাওয়ার উপাদান, সেই আবহাওয়ার বিভিন্ন উপাদান, শিশিরাঙ্ক, বৃষ্টিপাত, তারপরে ঘনীভবন, তারপরে এই সব বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু খুব ডিপে আলোচনা রয়েছে, যেগুলোর কার্যকারিতা পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে। তো যাই হোক, ক্লাসটি শুরু করা যাক। তো এখন এই যে আমরা জলবায়ু চ্যাপ্টারটা জানবো, এখানে তোমাদের আগে বুঝতে হবে যে এই জলবায়ু চ্যাপ্টারে তোমাদের এইগুলো কেন দিয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাবে ঘনীভবন। তো তোমরা ভালোই জানো যে বৃষ্টিপাত যে হয়, আমাদের বৃষ্টিপাত বা যতগুলো অধঃক্ষেপণ হয়, তার জন্য কিন্তু ঘনীভবন একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঘনীভবন মানে হচ্ছে এই যে তোমার ধরে নাও এই ধরনের মানে হালকা জলীয় বাষ্প ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেঘের, মেঘ তখনও হয়নি, ঠিক আছে, জলীয় বাষ্প ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই জলীয় বাষ্প ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবার খুব ছোট ছোট, যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, হ্যাঁ, সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেই কণাগুলো কিসের কণা না ধূলিকণা, গ্যাসের কণা, তারপরে আগ্নেয়গিরি থেকে উৎপন্ন ছায়ের কণা, সেই সমুদ্র থেকে উৎপন্ন হতে পারে যে জলীয় বাষ্প, তাতে খুব অল্প হালকা পাতলা কিছু লবণের কণা থাকতে পারে। তো সেইগুলো তোমার বাতাসে উড়ে বেড়ায়, এবং যে জলীয় বাষ্প ঘুরে বেড়াচ্ছে তাকে আকর্ষণ করে। এই জলাকর্ষী কণার কেন্দ্রীভবনের কারণে, এবং যখন সেটা উপরে উঠে গিয়ে প্রসারিত হয় তখন সেটা ঠান্ডা হয়, আর ঠান্ডা হলে কিছুটা ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার কারণেই কিন্তু সেটি কখনো বৃষ্টিপাত আকারে দেখা দেয়, এবং সেটা যখন 0.5 মাইক্রনের মিলিমিটারের যখন বেশি হয়ে যায় তখন সেটা বৃষ্টিপাত আকারে ঝরে পড়ে। আর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয় যখন 0.5 মিলিমিটারের থেকে কম হয় কণার ব্যাস। তো তোমরা জানো যে কথাটি বলছিলাম যে এই যে তোমার খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেসব, ধরো এই যে আমি ফুটফুট দিচ্ছি, এই বাতাসে ধূলিকণা, ধোঁয়া, তারপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উড়ন্ত ছাই, লবণকণা ইত্যাদি উড়ে বেড়ায়। এইগুলোকে বলা হয় জলাকর্ষী কণা। জলীয় বাষ্পকে আকর্ষণ করে। তো জলীয় বাষ্পকে আকর্ষণ করে এই কণাগুলোকে মাইক্রোমিটার দিয়ে বা মাইক্রন দিয়ে মাপা হয়। তো মাইক্রন জিনিসটা কি না, 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগকে 1 মাইক্রন বলে। তো আবার এই সাধারণত 5 মাইক্রন পর্যন্ত কিন্তু এই কণার ব্যাসগুলো সাধারণত হয়ে থাকে। কিন্তু
বিজ্ঞানী জন এইটকেন, ঠিক আছে, এটার নাম হচ্ছে জন এইটকেন। তো জন এইটকেন তিনি কিন্তু ওই 0.1 মানে মাইক্রনের ব্যাস বিশিষ্ট কণা আবিষ্কার করেছিলেন। ব্যাসার্ধ নয়, কিন্তু ব্যাসযুক্ত কণা, ওই জলাকর্ষী কণার সন্ধান পেয়েছিলেন, যেগুলো বাতাসে খুব সূক্ষ্মভাবে উড়ে বেড়ায়। তো সেগুলো কিন্তু যে জলীয় বাষ্প ভেসে বেড়ায়, সেই জলীয় বাষ্পকে সাধারণত আকর্ষণ করতে সাহায্য করে, এবং সেগুলো যখন একসঙ্গে বিভিন্ন মানে জলকণায় পরিণত হয়, ঘনীভূত হয়ে, তখন কিন্তু সেগুলো বৃষ্টি হিসাবে নেমে আসতে পারে। কখনো সেগুলো আবার আমাদের যখন মাটি খুব ঠান্ডা থাকে, তখন কি হয় না, ওই জলীয় বাষ্পের কণা ওর সঙ্গে মিশে গিয়ে শিশিরে রূপান্তরিত হয়, কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। তো এই যে বিভিন্ন মানে যে তোমার অধঃক্ষেপণের যে ভাগগুলো রয়েছে, এই ভাগগুলোকে নিয়ে ধীরে 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 আমাদের আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা কি বললাম, ঘনীভবন। ঘনীভবন জিনিসটা কি? ঘনীভবন হচ্ছে বাতাসে যে ভাসমান জলীয় বাষ্পের কণা, সেই জলীয় বাষ্পের কণা যখন জলকণায় পরিণত হয়, তখন তাকে বলছে ঘনীভবন। তাহলে এখানে আমাদেরকে দুটো তিনটে জিনিস জানতেই হবে। সেটা হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা কি, সম্পৃক্ততা কি, অতিপৃক্ততা কি, সম্পৃক্ততার হিসাব কি করে করা যায়, ইত্যাদি জিনিসগুলো কিন্তু এখন জানতে হবে। তাহলে প্রথমেই আমরা জানব যে আপেক্ষিক আর্দ্রতা কী জিনিস। আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে সেই যে বায়ুটার কথা বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের ওই পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, আর ওই পরিমাণ জলীয় বাষ্পকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প দরকার ইন্টু 100, তার অনুপাত ইন্টু 100। তাহলে এখন ধরে নাও, যদি আমরা দেখি যে কোনো তোমার 20 ডিগ্রি ধরো তাপমাত্রা বললাম, কি 25 ডিগ্রি তাপমাত্রা বললাম, 1 ঘনমিটার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 12 গ্রাম। এবার তাকে সম্পৃক্ত মানে 12 গ্রাম রয়েছে এখন, আর ওই বায়ুটাকে সম্পৃক্ত করার জন্য আমার 24 গ্রাম দরকার। তাহলে আমার আপেক্ষিক আর্দ্রতা কত হবে? আপেক্ষিক আর্দ্রতা তাহলে আমি লিখতে পারি কি, এখানে আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা কি পাবো, যে পরিমাণ জলীয় বাষ্প আছে আর যে পরিমাণ জলীয় বাষ্প আমাদের দরকার ইন্টু 100। তাহলে 12 দুগুণে 24, 2 50 100। তাহলে এটা যেহেতু আমরা 100 দিয়ে গুণ করেছি, তাই আমরা এটা কি পাবো, 50%। তখন আমরা কি বলবো, আপেক্ষিক আর্দ্রতা হয়েছে 50%, বা আরও 12 গ্রাম যদি থাকে, আমার 12 গ্রাম জলীয় বাষ্প ওখানে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু আমাদের মানে বায়ুটি সম্পৃক্ত হবে। বোঝা গেল? এবারে দেখো, এই যে আমাদের সম্পৃক্ত বললাম, তাহলে জলের কিন্তু 3টে রূপ রয়েছে। প্রথম রূপ হচ্ছে কি না, জল। দ্বিতীয় রূপ হচ্ছে বাষ্প, আর তৃতীয় রূপ হচ্ছে কঠিন পদার্থ, যেটা বরফ। কিন্তু তোমরা অনেকে জানো যে বরফ যখন হয়, কঠিন হয় ঠিকই, কিন্তু সে আয়তনে কিন্তু বেড়ে যায়। 11 ঘন সেমি জলে 12 ঘন সেমি বরফ তৈরি হয়, আর সেই কারণে হিমশৈলগুলো জলে ভাসে। তাহলে একটি কথা কিন্তু এখানে এক্সট্রা আমি যোগ করব, যেটা হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় বরফ জমে, আবার 0 ডিগ্রি উষ্ণতাতেই কিন্তু তোমার জলও থাকে। তাহলে জলের ঘনত্ব কত হবে আর বরফের ঘনত্ব কত হবে? 0 ডিগ্রি উষ্ণতায় যখন বরফ হবে, তখন কিন্তু তার ঘনত্ব হচ্ছে 917 গ্রাম পার ঘন সেমি। এটা লিখে নেবে, এটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট হচ্ছে যে 0 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কত হবে না, জলের ঘনত্ব হবে
0.999 গ্রাম পার ঘন সেমি। বুঝতে পেরেছ? কিন্তু যদি দেখা যায় যে জলের ঘনত্ব কখন সবচেয়ে বেশি, জল অবস্থায় নয়, না বরফ অবস্থায়, না ফুটন্ত অবস্থায়, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হবে যখন জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে বায়ুর, আমরা যে এই যে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এই জিনিসগুলো যে মাপছি কিসের মাধ্যমে? তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমাকে বার করতে হবে। তাহলে আর্দ্রতাটা আমি মাপবো কীভাবে? আর্দ্রতা মাপবো আমরা হাইগ্রোমিটার দিয়ে। এটাও লিখে নেবে তোমরা যে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আর বাষ্পীভবন কত দ্রুত হচ্ছে, যার ফলে দেখো বাষ্পীভবন হচ্ছে বলেই তো আমাদের বৃষ্টিপাত হচ্ছে, কারণ বাষ্পীভবন হচ্ছে, ওপরে যাচ্ছে, গিয়ে ঘনীভূত হচ্ছে, জলকণায় পরিণত হচ্ছে, সেগুলো 5 মিলিমিটারের কাছাকাছি ব্যাস হচ্ছে, তারপরে সেটা ঝরে পড়ছে অভিকর্ষের কারণে। তাহলে আমরা এই বাষ্পীভবনের হারটা কীভাবে পরিমাপ করব? কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করব? এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাটমোমিটার। দেখো যন্ত্রটা দেখতে পাচ্ছ এখানে, দেখে নাও যন্ত্রটা কেমন দেখতে হয়। এগুলো ক্লাসে আমি দেখাবো যে কিভাবে এই যন্ত্রগুলোকে ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটা যেটা পরে, যে ঘনত্ব নিয়ে যখন কথাই বলছিলাম তখন আরেকটা জিনিস তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় জলীয় বাষ্পের ঘনত্ব কত হয়। 0 ডিগ্রি উষ্ণতায় জলীয় বাষ্পের ঘনত্ব হয় 0.804। ঘনত্ব কীভাবে মাপা যায়? গ্রাম পার সেমি কিউব, ঘন সেমি। ঠিক আছে? এইগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসে শর্টে। এবার আমরা আলোচনা করব যে এবার যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে ঘনীভবন কীভাবে হয়। তো দেখো ঘনীভবন একটা জিনিস তোমরা জানবে যে জলীয় বাষ্প যখন একত্রীভূত হচ্ছে, তখন সেই জলীয় বাষ্প যখন জলকণায় পরিণত হচ্ছে, তখন তাকে সোজা কথায় আমরা ঘনীভবন বলে থাকি। তো এই যে ঘনীভবন, তাহলে আমাদের উষ্ণতার উপর নির্ভর করছে। উষ্ণতা যদি আমাদের কমতে থাকে তবে ঘনীভবন সম্ভব। অনেক সময় তোমরা দেখবে যে আকাশে মেঘ এলো কিন্তু বৃষ্টিপাত হলো না, আবার গরমটা বেড়ে গেল। তার কারণ নিচেকার যে উষ্ণতা, সেই হিটটা, যে পরিমাণ সূর্যালোক এসেছে সেই পরিমাণ হিটে পরিণত হয়েছে, বাতাসে আকাশে মেঘ থাকার কারণে সেটা বেরিয়ে যেতে পারলো না, এবং তার ওই সম্পৃক্ত হওয়ার জন্য যে তোমার জলীয়বাষ্প দরকার, সে পরিমাণে কাছাকাছি জলীয়বাষ্প গিয়েছে, কিন্তু টেম্পারেচারটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সম্পৃক্ততা হতে দেরি হবে। আপেক্ষিক আর্দ্রতা 100% কিন্তু পৌঁছাবে না। তাহলে এই যে তোমার টেম্পারেচারের উপরে একটা বিরাট কিছু নির্ভর করছে, যে সম্পৃক্ত হবে এবং সেটা জলকণায় পরিণত হবে এবং ঘনীভূত হয়ে সেটা বৃষ্টিপাত হোক বা বিভিন্ন ডাইরেক্ট বরফপাত হিসাবেও নেমে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো কিভাবে হয়? আমরা জানি যে যখন আমরা তোমার দেখব যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধি হচ্ছে একটা পর্বত, ঠিক আছে, একটা পর্বত প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধি হচ্ছে, তাতে আমরা সাধারণত কী জানি যে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মাইনাস হতে থাকে প্রতি কিমিতে, পার কিমি। কিন্তু যখন সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, এটা ড্রাই অ্যাডিবায়োটিক ল্যাপস রেট বলছে, এটাকে বলছে ড্রাই অ্যাডিবায়োটিক ল্যাপস রেট। এরপরে যখন জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে,
তার কারণে দ্রুত তোমার টেম্পারেচার এই যে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমবে না, তখন আরও বেশি দ্রুত কমবে। তারপরে পর্বতগাত্র যদি শীতল থাকে, স্পর্শজনিত শীতল ভূমিরূপের স্পর্শজনিত কারণে যদি ঘনীভবন হয়, তখন তাকে অ্যাডভোকেশনজনিত ঘনীভবন বলা হয়। অনেক সময় দেখবে পাহাড়ি অঞ্চলে জলীয় বাষ্পের একটা এসে সেটা গায়ে ভিজিয়ে দিল। যেই পাহাড়ি অঞ্চলে গায়ে ধাক্কা খেলো, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বৃষ্টিতে পরিণত হলো, কিংবা বরফে পরিণত, খুব উঁচুতে যা ডাইরেক্ট বরফে পরিণত হতে পারে, কিংবা শান্ত বৃষ্টিতে পরিণত হয় এবং গোটা এরিয়াটা ভিজে গেল। কারণ পাহাড়ি গাত্র তখন ঠান্ডা, জলীয় বাষ্পটা অতটা ঠান্ডা ছিল না, কিন্তু স্পর্শজনিত কারণে এই জলীয় বাষ্পটা কিন্তু ঘনীভবন হলো, এবং একে বলছে অ্যাডভেকশন জনিত কনডেনসেশন বা ঘনীভবন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে, দেখো ঘনীভবনের ফলে কি কি হয়। শিশির হতে পারে, তুহিন হতে পারে, কুয়াশা হতে পারে, তারপরে ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে ধোঁয়াশা হতে পারে, তারপরে ধোঁয়াশার সঙ্গে হেজ মিশে এক ধরনের অন্যরকম, যেটাকে ধোঁয়াশা বলছে, সেটা হতে পারে, সেটা ভয়ঙ্কর। তো এই যে কুয়াশা, তুহিন, ধোঁয়াশা, শিশির, এগুলো কিন্তু সবই তোমরা কোনো না কোনো সময় তোমরা দেখেছো। তো কেন এগুলো হয়, কখন শিশির হয়, কখন তুষার হয়, কখন কীভাবে হয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে দেখো শীতকালে কি হয় না, সূর্যরশ্মি বেশি টাইম পড়ে না, শর্টার টাইম অফ সান এক্সপোজার, খুব কম টাইম দিনের দৈর্ঘ্য থাকে। ফলে কি হয় না, রাত্রি বড় হয়ে যায়। 24 ঘন্টায় তো দিন হবে, ফলে রাত্রিটা বড় হয়। আর রাত্রিটা বড় হলে কি হয়, টেম্পারেচার যে পরিমাণ এসেছিল দিনের দিকে তার থেকে বেশি পরিমাণ আউটগোয়িং হয়। আর আউটগোয়িং হলে পরে কি হয় না, মাটি খুব ঠান্ডা হয়ে যায়। আর মাটি ঠান্ডা হয়ে গেলে, যেটা বলছিলাম যে অ্যাডভোকেশন হয়, তো সেই সময়ে যেসব তোমার শৈবাল, মানে তোমার ঘাস, তারপরে পাতা ঠান্ডা হয়ে যায় খুব, এবং তার সংস্পর্শে, বিশেষ করে মাটি খুব ঠান্ডা হয়ে যায়, ফলে মাটির সংস্পর্শে ঘাসের আগায় দেখবে শিশির জমে যায়। এটা হচ্ছে শিশির। এবার শিশির জমতে গেলে কি কি শর্ত থাকবে এটা জেনে নিতে হবে। তোমাদের হয়তো 4টে অপশন দিয়ে দিল, কি 5টা অপশন দিয়ে দিল, দিয়ে বলে দিল যে এটার মধ্যে কোন অপশনটা নয়। তাহলে অপশন কোনগুলো জানতে হবে। দীর্ঘ রাত দীর্ঘ হতে হবে, তবে তো ঠান্ডাটা হবে, মাটি ঠান্ডা হবে। পরিষ্কার আকাশ থাকতে হবে, শান্ত বাতাস থাকতে, বাতাস খুব জোরে বয়ে গেলে তোমার মাটির কাছাকাছি জলীয় বাষ্প আসবে না সেভাবে। আপেক্ষিক আর্দ্রতা উচ্চমাত্রায় থাকতে হবে। আর তাহলে এইগুলো যদি হয়, তাহলে শিশিরাঙ্ক কিন্তু অধিক পরিমাণে আমরা লক্ষ্য করতে পারব। এবার দেখো তুহিন কি। ভূপৃষ্ঠ সংলগ্ন মাটি প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল, ভূপৃষ্ঠ সংলগ্ন মাটি যদি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, মানে বরফ হয়ে যায়, তখন কি হয়, জলকণা, বাতাসের জলকণা ডাইরেক্ট ছোট ছোট ক্ষুদ্র বরফে পরিণত হয়, যেটা আমরা মেরু অঞ্চলে দেখতে পাই, কিংবা পাহাড়ি অঞ্চলে যেখানে উপত্যকা হিমবাহ রয়েছে সেখানে দেখতে পাই। ছোট ছোট পেঁজা তুলোর মতন বরফ জমতে থাকে মাটির ওপরে। তো এই ধরনের তুহিনকে বলছে ভূমিজ তুহিন। আবার যেগুলো বায়ুর মধ্যে ভেসে বেড়াতে পারে, বাতাসের মধ্যে বরফের ছোট ছোট কণা ভেসে বেড়াতে পারে, তাকে বলছে বায়ুজ তুহিন। তারপরে কুয়াশা হয়ে আছে, কুয়াশার তাপমাত্রা হঠাৎ করে যদি প্রচুর নেমে যায়, তাহলে কুয়াশাগুলো বরফ কণায় ছোট ছোট বরফ কণা সৃষ্টি হতে পারে, একে আবার রাইম বলছে। তাহলে তোমাকে এখানে অপশন দিতে পারে যে এগুলোর মধ্যে কোনটি রাইম। রাইম মানে তো তোমরা জানো যে ইংলিশে কবিতাকে বলছে রাইম, কিন্তু এখানে রাইম কিন্তু
ভাসমান কুয়াশা যেগুলো, সেগুলো যখন বরফ কণায় পরিণত হয়। আবার দেখো যে তুহিনগুলো রয়েছে, রঙের ভিত্তিতে আবার ভাগ করা যায়, শুভ্র তুহিন, কৃষ্ণ তুহিন। একটু যেগুলো ধরো কালো তো হবে না, বিশেষ করে যেগুলো স্বচ্ছ আর কি, যেগুলো বরফ কণাগুলো স্বচ্ছ, সেগুলো দেখতে কালচে কালচে লাগে, মানে একদম স্বচ্ছ মার্বেলের মতন। আবার যেগুলো দেখবে একদম ওপরটা সাদাটে, সেগুলোকে বলছে শুভ্রতুহীন, মানে দেখতে একদম সুন্দর সাদা সাদা বরফে ঢেকে যাবে। আবার দেখবে বাংলায় একটা মজা আছে, বলে যে কয়স্যু ঝটাপটি কয়াকার কুজ্ঝটিকা। তো এই কুজ্ঝটিকাটা কি? কুজ্ঝটিকাটা হচ্ছে ভূপৃষ্ঠের নিকট 1 কিলোমিটারের বেশি দৃশ্যমানতা যুক্ত ভাসমান জলকণা অস্বচ্ছ আবরণকে কুজ্ঝটিকা বলে। তাহলে অস্বচ্ছ আবরণটা কি বলছে। আবার এটা দেখবে ঠিক কুয়াশা নয়, শীতকাল, কখনো কখনো দেখবে শীতকালে তুমি বেরিয়ে গেলে দেখবে গোটা গা তোমার ভিজে গেল। আবার তুমি খুব দূরে দেখতে পাবে না, কিন্তু মোটামুটি দূরে তুমি দেখতে পাবে, মানে অস্বচ্ছতা তৈরি করবে। তো এইসব ক্ষেত্রেও কিন্তু এই কুহেলিকা বা কুজ্ঝটিকা দেখতে পাওয়া যায়। এখন আমরা জানব যে কুয়াশাকে আমরা কভাগে ভাগ করতে পারি। কুয়াশাকে আমরা বিকিরণজনিত কুয়াশা, তারপরে অ্যাডভোকেশনজনিত কুয়াশা, সীমান্ত কুয়াশা, ঊর্ধ্ব যে ঢাল রয়েছে, পাহাড়ি ঢাল যেটা বলছিলাম, এই পাহাড়ি ঢালে কিছু কুয়াশা দেখতে পাওয়া যায়। যে তাহলে বিকিরণজনিত কুয়াশা কাকে বলে, কারণ অনেক সময় সংজ্ঞাটা তুলে দেয়, দিয়ে 4টে কুয়াশার ভাগটা দিয়ে দিল, তোমার কোনটা ভাগ হবে সেটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হয়। রাতে দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন যে মাটি, সেই মাটিটা খুব শীতল হয়ে যায়, সেখানের ঘাসের মধ্যে দিয়ে কুয়াশা জমে, তো এটাকে বলছে বিকিরণজনিত কুয়াশা। ভূপৃষ্ঠ শীতল হয়ে গেল এবং কাছাকাছি জলীয় বাষ্প এসে ঘুরে বেড়াতে লাগলো, এই যে কুয়াশাটা তৈরি হলো। এবং এটা বিশেষ করে হালকা আলোয় ঠিক ভোর আর সকালের মধ্যবর্তী সময়ে এই কুয়াশাটা দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে অ্যাডভোকেশনজনিত কুয়াশা। এই কুয়াশাটা তোমার ভূপৃষ্ঠের উপরিভাগের বায়ুতে দেখতে পাওয়া যাবে, মানে একটু উঁচু গেলে তুমি আর দেখতে পাবে না। এই কুয়াশাটা যেহেতু স্পর্শজনিত কুয়াশা, অ্যাডভোকেশনজনিত কুয়াশা, সেহেতু খুব উঁচু বাতাসে তোমার এই কুয়াশাটা থাকবে না। সীমান্ত কুয়াশাটা দেখতে পাওয়া যায় বিশেষ করে তোমার মানে জলীয় বাষ্প আছে প্রচুর, সেখানে কোনো শীতল স্রোত বয়ে চলে যাচ্ছে, তাহলে উষ্ণ স্রোত আর শীতল স্রোত, যেমন ল্যাব্রাডর স্রোত আর উপসাগরীয় স্রোতের মধ্যস্থানে যে কুয়াশাটা হয়, সেটা বিশেষ করে এই ধরনের কুয়াশা সীমান্ত কুয়াশা বলা হচ্ছে একে। এবং পাহাড়ি ঢালে যে কুয়াশাটা আমরা দেখতে পাই, সেই কুয়াশাটাকে আমরা ঊর্ধ্ব ঢালের কুয়াশা আমরা বলতে পারি। আচ্ছা, এছাড়াও আরও 2-3 রকমের কুয়াশা আছে, সেটা হচ্ছে ব্যারোমেট্রিক কুয়াশা এবং বাষ্পীভবনজনিত কুয়াশা। দেখো কোথাও যদি উষ্ণ বায়ু তোমার জলভাগ থেকে প্রচুর পরিমাণে বাষ্প তুলে নেওয়ার পরে যদি সেখানে তোমার সেই মানে তোমার সেই বিশাল জলীয় বাষ্প যদি ঘনীভূত হয়, শীতল বায়ু বা শীতল বাতাসের প্রভাবে যদি ঘনীভূত হয়, যে ছোট ছোট জলকণা ভেসে বেড়াতে থাকে, তো তাকে আমরা বাষ্পীভবনজনিত কুয়াশা বলে থাকি। এবং এই বাষ্পীভবনজনিত কুয়াশাতে একটা জিনিস লক্ষ্য করা রয়েছে, সেটা হচ্ছে যে
বিশেষ করে দেখা যাচ্ছে যে যেখানে তোমার উষ্ণ অঞ্চল, যেমন বেশ কিছু উষ্ণ অঞ্চল আছে, সেখানে কিছু শীতল স্রোত বয়ে যায়, সেই সব ক্ষেত্রে শীতল স্রোতের কাছাকাছি শীতল ঠান্ডা বাতাস বয়। তো এই সব ক্ষেত্রে কিন্তু উষ্ণ অঞ্চল এবং শীতল স্রোত বা শীতল বায়ু প্রবাহের কারণে কিন্তু এই ধরনের কুয়াশাগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া আর একটা কুয়াশা যেটা বললাম কি, ব্যারোমেট্রিক কুয়াশা। ব্যারোমেট্রিক কুয়াশা কি, যে তোমার ভূপৃষ্ঠের কাছাকাছি যে পরিমাণ, মানে ধরো জলভাগ থেকে অনবরত যে ইয়েটা উঠছে, বাষ্পীভবন যেটা উঠছে, বাষ্পীভূত হচ্ছে, জলীয় বাষ্প উঠছে, সেইটা উঠে কি হচ্ছে, উপরেও আকাশে গিয়ে সেটা ঘনীভূত হচ্ছে। তো এর কারণে যে কুয়াশাটা হচ্ছে, উপরে ঘনীভূত হয়ে কিন্তু কুয়াশা উপরের অংশে তৈরি হবে। এবং এই কুয়াশা বিশেষ করে দেখবে অনেক সময় বলে যে এরোপ্লেন নামতে গিয়ে অসুবিধা হচ্ছে কুয়াশার কারণে। তো এই কুয়াশাগুলো সাধারণত উঁচু আকাশে দেখতে পাওয়া যায়। পার্বত্য অঞ্চলে ঢালে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে ব্যারোমেট্রিক কুয়াশাটা, এটা কিন্তু উঁচু আকাশে দেখতে পাওয়া যায়। বিশেষ করে এটি বিমান চলাচলের বা বিমান ওঠানামাতে ব্যাঘাত ঘটায়। তো এই গেল তোমাদের কুয়াশার ভাগ। আচ্ছা, এছাড়া দেখবে মেঘের শ্রেণীবিভাগ। মেঘের শ্রেণীবিভাগটা আমি তোমাদের সাজেস্ট করব যে ক্লাস 8-এর বই থেকে পড়ে নেবে। এখানে ম্যাকারেল আকাশ কোনটা, উঁচু আকাশের মেঘ কোনটা, মাঝারি আকাশের মেঘ কোনটা, নিচু আকাশের মেঘ কোনটা, তারপরে তোমার সাদা দুধের মতন আকাশ কোথায় তৈরি করে, তারপরে তোমার রিংয়ের মতন মেঘ কী করে তৈরি হয়, এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বা আসতে পারে। এছাড়াও যেগুলো আসতে পারে সেটা হচ্ছে যে সবচেয়ে নিচু আকাশের মেঘ বা স্তম্ভাকৃতির মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ, এই মেঘ বা কোন মেঘে ঝড় বৃষ্টি হয়। তো উঁচু আকাশের দুটো মেঘের নাম বলো, পেঁজা তুলোর মতন মেঘের নাম কি, তারপরে পাখির পালকের মতো যে মেঘ দেখতে পাওয়া যায় সেগুলোর নাম কি। এই ধরনের নানা রকম প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের একটা শর্ট তোমার যে পিক্টোরিয়াল যে রিপ্রেজেন্টেশন আমি তোমার এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, ঠিক আছে। আর নেক্সট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত। ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। তো বৃষ্টিপাতকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। দাঁড়াও, এটা একটু মুছে নি, ঠিক আছে। আর একটা মশা হচ্ছে না কই। আমরা বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করতে পারি সাধারণত। একটা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি, একটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি, আর একটা হচ্ছে পরিচলন বৃষ্টি। তো তোমরা সবাই জানো মোটামুটি কম বেশি যে পরিচলন যে বৃষ্টি, সেই বৃষ্টিটা নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। কারণ নিরক্ষীয় অঞ্চলে তোমার পাশাপাশি বায়ু চলাচল সেভাবে করে না, উল্লম্বভাবে উপরে নিচে বায়ু চলাচল করে। এবং এই ধরনের বৃষ্টিপাত আমরা প্রত্যেকটা প্রায় নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাই। ঘূর্ণ বৃষ্টিটা কি, যখন ঘূর্ণবাত হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত, সেই ঘূর্ণবাতের সঙ্গে যে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাই, এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বরফ পড়া। তো বরফ পড়ার সময় তোমরা লক্ষ্য করবে যে এই যে বরফগুলো রয়েছে, এই বরফের দেখবে এরকম করে অনেকগুলো স্তর থাকে। এই লেয়ারিংগুলো কেন হয়? যখন বরফ ধরো পড়ছে ঘূর্ণবৃষ্টির কারণে, ধরে নাও ঘূর্ণবৃষ্টির কারণে বরফটা পড়ছে, ওখানে এই মানে ঘূর্ণবৃষ্টিতে হয় কি না, ঠান্ডা বাতাস আর ভারী ঠান্ডা বাতাস এবং উষ্ণ বাতাস দুটোর মধ্যে পাক খায়। তো ঠান্ডা বাতাসকে উষ্ণ বাতাস ধরবে, আবার উষ্ণ বাতাস এগিয়ে যাবে, আবার ঠান্ডা বাতাস তার পেছু পেছু যাবে। এইভাবে কিন্তু জলীয় বাষ্প কিন্তু ঘুরতে ঘুরতে ওপরে উঠবে, এবং ওপরে উঠে যখন জলকণায় পরিণত হবে তখন নিচে নেমে আসতে থাকার চেষ্টা করবে, আবার তাকে ঠেলে উপরে উঠে দেবে। ফলে কী হবে, এখানে
যতবার এই বরফ কণা যখনই তোমার, আমি বলেই দিয়েছি তোমাকে যে এটি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ড্রাই অ্যাডিবেটিভ ল্যাপস রেট, যখনই উঁচু দিকে উঠবে তখন সেটা ওয়েট অ্যাডিবেটিভ ল্যাপস রেট হিসাবে তাপমাত্রা যখন আরও কমতে থাকবে তখন কিন্তু এইটার রেটটা আরও কমে যাবে। ফলে 4-5 কিলোমিটার যেতে যেতেই কিন্তু বরফ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বরফগুলো যখন নিচে নামতে থাকবে তখন আবার এই ঘূর্ণবাতের কারণে আবার সে উপরে উঠে যাবে। যতবার উপরে উঠবে ততবার নিচে নামতে নামতে যতবার উপরে উঠবে ততবার কিন্তু তার লেয়ারিং তৈরি হবে, বরফের লেয়ারিং তৈরি হবে, এবং যত উপরে বেশিক্ষণ থাকবে সেই বরফ কণা তত মোটা হবে এবং সেটা স্লিট, হেল, এই মোটা মোটা বরফ। আর কি না আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত, সেটা হচ্ছে গিয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত, ওরোগ্রাফিক রেন। এই ওরোগ্রাফিক রেন আমরা দেখতে পাই কি পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে, মেঘালয় মালভূমির দক্ষিণ ঢালে তোমার প্রচুর বৃষ্টিপাত হয়, মৌসিনরাম পরীক্ষায় আসতে পারে। আর তোমার উত্তর ঢালে রয়েছে শিলং শহর, যেখানে বৃষ্টিপাত হয় না, বৃষ্টির ছায়া অঞ্চলে রয়েছে। তাহলে দেখো এইটা যেটাতে ধাক্কা মারলো এটাকে বলছে প্রতিবাদ ঢাল, যেখানে প্রতিহত হচ্ছে এখানে মেঘ, আর যেখানে তাহলে এটাকে বলছি আমরা প্রতিবাদ ঢাল। আর যে ঢালে বৃষ্টি হচ্ছে না সেটাকে বলছে আমাদের অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হওয়ার আগে কিন্তু এইভাবে মেঘটা উপরে উঠবে, অ্যাডিয়াব্যাটিক পদ্ধতিতে সেটা আরও ঠান্ডা হবে, পাহাড়ের ঢালে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে বৃষ্টিপাত হবে, ঠিক আছে। তা আর অনুবাদ ঢালটাকে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলছি, বৃষ্টি হয় না যেটাকে, বৃষ্টির ছায়া, রেন শ্যাডো এরিয়া। তাহলে আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর বই থেকে বিভিন্ন যে তোমার শর্ট কোশ্চেন PDF সেগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে।